আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। শেখ হাসিনা দ্য ওয়ালকে দেওয়া সাক্ষাৎকারটা শুধু আরেকটি রাজনৈতিক বক্তব্য নয়, এটা আসলে এক ধরনের আত্মস্বীকৃতি এবং কৌশলগত পুনর্নির্ধারণ। যারা সাক্ষাৎকারটি পড়েছেন সেটা খুব গুরুত্বপূর্ণ। এই ইন্টারভিউ আগের সবগুলোর চেয়ে আলাদা, কারণ এখানে তিনি ক্ষমতার ভাষা নয় বরং সংগঠনের ভবিষ্যৎ ভাষায় কথা বলেছেন। মাঠ হারানোর পর কেউ যদি প্রথমে সংগঠন, নেতৃত্ব আর আদর্শের প্রশ্ন তোলে, তাহলে বুঝতে হবে যে তিনি লড়াইটা এখন অন্য জায়গায় নিয়ে যেতে চাইছেন। বাংলাদেশে আজকের রাজনীতির সবচেয়ে বড় বাস্তবতা হলো রাজনীতি আর শুধু মিছিল, মাইক আর পোস্টারের মধ্যে সীমাবদ্ধ নেই। রাজনীতি এখন মানুষের মাথার ভেতরে ঢুকে গেছে। টাইমলাইন, কমেন্ট, শেয়ার, রিলস, শর্ট ভিডিও, ন্যারেটিভ, ইউটিউব, এই সবকিছু মিলিয়েই এখন রাজনৈতিক ক্ষমতা তৈরি হয়। এই জায়গাটাই আওয়ামী লীগ সবচেয়ে বেশি অবহেলা করেছে, আর সেই অবহেলার ফলই আজ সবচেয়ে বড় ক্ষতি হিসেবে সামনে এসেছে আওয়ামী লীগের। শেখ হাসিনার বক্তব্যে প্রথমবারের মতো এই বাস্তবতার স্বীকৃতি আমরা দেখতে পাচ্ছি। যদিও তিনি সরাসরি সোশ্যাল মিডিয়া যুদ্ধে আমরা পিছিয়ে কথাটা বলেননি, কিন্তু নতুন প্রজন্মের নেতৃত্ব, আধুনিক যোগাযোগ, ডিজিটাল বোঝাপড়া, এই শব্দগুলো তিনি ব্যবহার করেছেন এবং তাতেই বোঝা যাচ্ছে তিনি এগুলোকে একটা স্বীকৃতি দিচ্ছেন, কিন্তু খুব কূটনৈতিক ভাষায়। ক্ষমতায় থাকার সময় আওয়ামী লীগ অনলাইন রাজনীতিকে কখনো সিরিয়াস রাজনৈতিক প্রকল্প হিসেবে নেয়নি। মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িকতা, গণতন্ত্র, এই বিষয়গুলো নিয়মিতভাবে অনলাইন আলোচনার অংশ হওয়া উচিত ছিল, ট্রেনিং এর অংশ হওয়া উচিত ছিল। কিন্তু বাস্তবে হয়েছে উল্টো। সুবিধাবাদী, সুযোগ সন্ধানী লোকদের দল ও তার আশেপাশে জায়গা দেওয়া হয়েছে, যারা আদর্শ নয়, সুবিধার রাজনীতি বোঝে। হাসনাত, সার্জিস, সাদিক কাইয়ুম, এরা সব উদাহরণ। এর ফলে দলের ভিতর একটা আদর্শিক শূন্যতা তৈরি হয়েছে। রাজনীতি কখনো শূন্যতা সহ্য করে না। সেই শূন্যতায় পরে অন্যরা এসে ভরাট হয়েছে খুব পরিকল্পিতভাবে, খুব ধৈর্য নিয়ে। লুঙ্গির তালে শিবির, হেলমেট বাহিনী, এরা হচ্ছে এই শূন্যতার ভেতরে জায়গা করে নেওয়া রক্তবীজের ঝাড়। অনলাইন অ্যাক্টিভিজমকে গুরুত্ব না দেওয়ার সবচেয়ে বড় প্রমাণ ছিল এটাকে সংখ্যার খেলায় নামিয়ে আনা। কথিত 10 লক্ষ সাইবার যোদ্ধার গল্প শোনানো হয়েছে আমাদের, কিন্তু যা চাই, ট্রেনিং, আদর্শিক প্রস্তুতির কোনো চিহ্ন ছিল না। নাম ছিল কিন্তু কাঠামো ছিল না। ফলাফল হয়েছে ভয়াবহ। অনেকে এই স্পেসে ঢুকে নিজেদের মতো করে ব্যবহার করেছেন। কেউ কেউ সুযোগ বুঝে ন্যারেটিভ বদলেছেন, কেউ আবার পুরোপুরি উল্টো দিকের ভাষ্য ছড়িয়ে দিয়েছে, দলের ভিতরে, দলের বাইরে, মানুষের কাছে। সংগঠিত না হলে সংখ্যার কোনো মূল্য থাকে না। রাজনীতিতে এটা নতুন কথা নয়, কিন্তু আওয়ামী লীগ সেটা বুঝতে দেরি করেছে, আর দেরির ফল তো তারা দিচ্ছে প্রতি মুহূর্তে। এর সঙ্গে যুক্ত হয়েছে দলের ভেতরের মানসিক সমস্যা। ভালো লেখাপড়া, বিশ্লেষণ শেয়ার করা, যুক্তি দিয়ে কথা বলা, এই কাজগুলোকে সময় নষ্ট মনে করা হয়েছে। অনলাইন অ্যাক্টিভিজমকে ফেসবুকিং, হালকা বা অপ্রয়োজনীয় হিসেবে দেখা হয়েছে। ফলে তথ্যভিত্তিক লেখা, ডকুমেন্টেড বিশ্লেষণ বা গভীর আলোচনা ছড়িয়ে পড়েনি, ছড়ানো যায়নি। বিশেষ করে দলের ভিতরকার যে চিন্তা বা চেতনা তৈরি করার জায়গাটি, সেই জায়গাটি খুব অনুপস্থিত ছিল। রাজনীতি তখন ধীরে ধীরে স্লোগানের মধ্যে আটকে গিয়েছিল, আর স্লোগান যখন প্রশ্নের মুখে পড়ে তখন তো তা টিকে থাকতে পারে না, পারেনি তো। যে কারণে যখন 2024 সালে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার নিয়ে মাঠে নেমেছিল ওরা, তখন আওয়ামী লীগের পাল্টা ন্যারেটিভ তৈরি করার কোনো জায়গা ছিল না, কেউ কাজ করেনি তখন। কারণ এই হাসনাত, সার্জিস, এরা তো সব ঢুকে গেছে এই আন্দোলনের ভেতর, আর শিবিরের সাদিক কাইয়ুমরা তো গিয়ে দখল করেছে মাঠ। অন্যদিকে যারা এই জায়গাটা সিরিয়াসলি নিয়েছে, তারা খুব দক্ষভাবে ইকো চেম্বার তৈরি করেছে। প্রশ্ন ছাড়াই শেয়ার করা, একই কথা বারবার দেখানো, ভিন্ন মতকে লেবেল দেওয়া আর ভয়ঙ্কর গুজব ছড়ানো, এই কৌশলগুলো ব্যবহার করে তারা ভয় তৈরি করেছে। লীগ ভারতের দালাল, এই যে ট্যাগগুলো, এবং লীগ দুর্নীতি করেছে, হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, এই যে ট্যাগগুলো শুধু গালি নয়, এগুলো রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। মানুষ ভয় পেয়েছে,
প্রশ্ন করতে সাহস পায়নি। তারপর ধীরে ধীরে মানুষ তাদেরকে অন্ধভাবে অনুসরণ করতে শুরু করে রাস্তায় নেমে এসেছে। সবচেয়ে বিপজ্জনক জায়গাটা হলো ইতিহাসের বিকৃতি ঘটানো হয়েছে, সূক্ষ্ম নয়, খুব মোটা দাগে। সরাসরি অস্বীকার না করে কিছু ঘটনা চেপে রাখা হয়, কিছু ঘটনাকে অতিরঞ্জিত করা হয়, মানে আবেগ ব্যবহার করে ইতিহাসের একটা নতুন সংস্কার বানানো হয়েছে। এখানে ঘটনা নয়, ন্যারেটিভ মুখ্য হয়ে দাঁড়িয়েছে। কোন ভিকটিমকে সামনে আনা হবে, কাকে আড়াল করা হবে, খুব সচেতনভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে মানুষ ধীরে ধীরে একপাক্ষিক গল্পে অভ্যস্ত হয়ে পড়েছে। মানুষ তখন আর বিকল্প প্রশ্ন করতে সাহসও পায়নি। আওয়ামী লীগ মানুষকে এই সাহসটা দিতে পারেনি, তাদের দলের নেতৃত্বকে দিতে পারেনি, সাধারণ মানুষকে তো পারেইনি। এই প্রেক্ষাপটে শেখ হাসিনার বক্তব্যে এখন যে নতুন সংগঠন সংস্কারের যে ইঙ্গিত এসেছে, সেটা শুধু প্রশাসনিক পরিবর্তন নয়, এটা আদর্শিক পুনর্গঠনের ডাকও বলে আমার মনে হয়েছে। তিনি যখন বলছেন স্থানীয় বাস্তবতা বোঝা নেতৃত্ব দরকার, তখন সেটা শুধু ভৌগোলিক নয়, মানসিক বাস্তবতার কথাও তিনি বলছেন। ঢাকায় বসে রাজনীতি করা, এলাকায় না যাওয়া, কর্মীদের সঙ্গে প্রভুর মতো আচরণ করা, এই রাজনীতি এখন মৃত। ভবিষ্যতের রাজনীতি হবে 1 to 1, মুখোমুখি প্রশ্ন আর সরাসরি যোগাযোগের রাজনীতির। এলিট রাজনীতি প্রত্যাখ্যানের কথাটাও শেখ হাসিনা বলেছেন এবং এখানে খুব গুরুত্বপূর্ণ। উত্তরাধিকার, নাম, পরিচয় এসব আর যথেষ্ট নয়। কাজ, যোগাযোগ আর বিশ্বাসযোগ্যতা, এই তিনটা ছাড়া রাজনীতি টিকবে না। নিজের সন্তানদের ক্ষেত্রেও যোগ্যতার শর্ত দিয়ে শেখ হাসিনা আসলে দলের ভেতরের সব সুবিধাভোগী গোষ্ঠীকে বার্তা দিয়েছেন। যে বিষয়গুলোতে তিনি বের হওয়ার পথ দেখিয়েছেন, সেগুলো এখানে সবচেয়ে বাস্তব অংশ। প্রথম ধাপ হলো স্বীকার করা যে আমরা অনলাইন যুদ্ধে হেরে গেছি, পিছিয়ে পড়েছি। দোষ চাপিয়ে তো কোনো লাভ নেই। আত্মসমালোচনা ছাড়া কোনো সংগঠন ঘুরে দাঁড়াতে পারে না। দ্বিতীয়ত, সাংগঠনিকভাবে কাজ করতে হবে। ব্যক্তিগত সাহস গুরুত্বপূর্ণ, কিন্তু ছোট ছোট গ্রুপ, নিয়মিত লেখা, পড়ালেখা করা, আলোচনা, কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে খুব আপডেট থাকা, শেয়ার করা, এগুলো না করতে পারলে তো ন্যারেটিভ তৈরি করা যাবে না। নিজস্ব ন্যারেটিভ তৈরি করতে হবে, রাজনীতির ন্যারেটিভ তৈরি করতে হবে। কন্টেন্টের প্রশ্নটা তাই এখানে খুব কেন্দ্রীয়। আবেগের পাল্টা আবেগ দিয়ে লড়াই জেতা যায় না। ডকুমেন্ট, প্রমাণ, টাইমলাইন, এই জিনিসগুলো ব্যবহার করে ধীরে ধীরে ন্যারেটিভ ভাঙতে হয়। ওরা এতদিনে যে ভয়ঙ্কর ন্যারেটিভ তৈরি করেছে, মুক্তিযুদ্ধের নিহতের সংখ্যা নিয়ে যেসব ন্যারেটিভ তৈরি করেছে, সেগুলো ভাঙতে হলে আপনাকেও প্রমাণ হাজির করতে হবে, আপনাকেও তথ্য হাজির করতে হবে, বক্তব্য হাজির করতে হবে। যেসব বিষয় এতদিন ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাওয়া হয়েছিল, সেগুলোকে সামনে আনতে হবে। প্রশ্ন তুলতে হবে, কেন এক বিষয়ে চুপ আর অন্য বিষয়ে সরব থাকছে বিপক্ষগুলো। এই প্রশ্নগুলোই মানুষকে ভাবতে শেখাবে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নতুন প্রজন্মের সঙ্গে কথা বলা। জেনজির ভাষা বোঝে এমন অল্টারনেটিভ ইনফ্লুয়েন্সার তৈরি না হলে এই লড়াই অসম্পূর্ণ থাকবে। অন্ধবিশ্বাস নয়, সংশয় ভিত্তিক চিন্তা শেখানো, এটাই হবে আসল কাজ। কর্মীদের মানসিকতাও বদলাতে হবে। ভালো লেখা শেয়ার করা এখন আর ছোট কাজ নয়, এটা রাজনৈতিক দায়িত্ব। এই পুরো ছবির মধ্যে শেখ হাসিনা নিজেকে আবার প্রাসঙ্গিক করে তুলতে চাইছেন। ইউনূস সরকার তাকে নিষিদ্ধ করেছে, দলকে কোণঠাসা করেছে, কিন্তু তিনি খেলাটা এখন সংগঠন, ন্যারেটিভ আর ভবিষ্যৎ নেতৃত্বের মাঠে নিয়ে গেছেন। ভারতের ভূমিকা নিয়ে তার বক্তব্য, নরেন্দ্র মোদীর সিদ্ধান্তের প্রশংসা, সব মিলিয়ে তিনি দেখাতে চাইছেন আন্তর্জাতিক এবং আঞ্চলিক দুই রাজনীতিতেও তিনি এখনো সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। শেষ পর্যন্ত একটা কথা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, সেটা হচ্ছে রাজনীতি এখন মানুষের মাথার ভেতরে। তিনি সেটা বুঝেছেন, তিনি সেটা বলছেন। সেখানে যদি জায়গা হারান, মাঠে দাঁড়িয়ে থাকা অর্থহীন। এই বাস্তবতা মেনে নিয়ে যদি সাংগঠনিকভাবে বা সংগঠিতভাবে অনলাইনে কাজ করা যায়, ধীরে হলেও ন্যারেটিভের কেন্দ্রে ফিরে আসতে আওয়ামী লীগের সময় লাগবে না। ইউনূস নিষিদ্ধ করেছে ঠিকই, কিন্তু শেখ হাসিনাও বসে নেই। তিনি লড়াইটা অন্য স্তরে নিয়ে গেছেন, নিয়ে যাচ্ছেন, নিয়ে যাবেন। এখন প্রশ্ন একটাই, দল কি সেই লড়াইয়ের জন্য প্রস্তুত? মানসিকভাবে, মাঠে এবং সবচেয়ে বড় কথা অনলাইনে। আমার মনে হয় এই অনলাইন স্ফেয়ারে আওয়ামী লীগ যদি আরো সক্রিয় হয়ে ওঠে এবং আওয়ামী লীগের যেসব নেতারা এখন চুপ হয়ে আছেন বিভিন্ন দেশে, তারা যদি আরো সক্রিয় হয়ে ওঠেন, আপনি দেখবেন নিমিষেই পরিস্থিতি বদলে যাবে। নিমিষেই বদলে যাবে সকল অপপ্রচার, সকল ব্যর্থতা
এবং ডক্টর ইউনূসের অপশাসন, এই অপশাসনের সমাপ্তি ঘটবে মধ্য দিয়ে। জামায়াত সহ জামায়াতের সঙ্গে যে ৮ দলের একটা সমঝোতা হতে যাচ্ছে বলে এতদিন খবর ছিল, সেই ইসলামপন্থী দলগুলো প্রত্যেকেই এই সিদ্ধান্তে পৌঁছয় যে এ দফায়ও তারা কোনো নারীকে সরাসরি নির্বাচনে মনোনয়ন দিতে পারে না। ইসলামিক আদর্শ, ধর্মীয় আদর্শ এবং রাজনৈতিক আদর্শ তাদের মাথায় রেখে। কারণ সরাসরি নির্বাচনে মনোনয়ন পেলে একজন নারী প্রার্থীকে যেভাবে জনসংযোগ করতে হবে, যেভাবে প্রকাশ্যে চলাফেরা করতে হবে, কথা বলতে হবে, বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ স্থাপন করতে হবে, সেটা কোনোভাবেই জামায়াতে ইসলামীর আদর্শের সঙ্গে যায় না। জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠিত হওয়ার পর হঠাৎ করে ফেব্রুয়ারি মাসে ঢাকায় এসে উপস্থিত হয়ে স্বামী সহ এনসিপির শীর্ষস্থানীয় পদে বসেছিলেন তাসনিম জারা এবং তার স্বামী খালেদ সাইফুল্লাহ। তাসনিম জারা পরিচিত মুখ, ডাক্তার হিসেবে তিনি ব্লগ করে কোভিডের সময় থেকে ভিডিও করবার মাধ্যমে, জনসচেতনতামূলক ভিডিও করবার মাধ্যমে তার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার ছিল, দর্শক ছিল, ভিউ ছিল, কিন্তু তাকে কখনো রাজনৈতিক কোনো বিষয়ে বক্তব্য রাখতে কিংবা 2024-এর জুলাই আগস্ট আন্দোলনেও তার কোনো আগ্রহের কথা বা সম্পৃক্ততার কথা শোনা যায় নাই। কাজেই এই যে তাসনিম জারার হঠাৎ করে বাংলাদেশে এসে তরুণদের গড়া নতুন দলে একেবারে সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়ে বসা এবং এরপর থেকে বেশ কয়েক দফায় এনসিপি বা জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন নারী নেত্রীরা সেই দলটি ত্যাগ করেন যখন, এই অভিযোগ করে যে এই দলে নারীদের পক্ষে রাজনীতি করা সম্ভব নয় কিংবা এই দলের আদর্শিক অবস্থানটা না বুঝে তাদের পক্ষে এই দলের রাজনীতি চালিয়ে যাওয়া সম্ভব নয়, মানে আলোচিত নেত্রী নীলা ইসরাফিল কিংবা 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের গুরুত্বপূর্ণ মুখ উমামা ফাতেমা কেউই তো তরুণদের সঙ্গে রাজনীতিতে টিকে যেতে পারেন নাই। কিন্তু তাসনিম জারা টিকে থাকেন এবং তাসনিম জারাকে দেখা যায় যে তিনি শুধুমাত্র যে বিদেশ থেকে, বিদেশের নিশ্চিন্ত জীবন ছেড়ে তরুণদের রাজনৈতিক দলে এসে উপস্থিত হয়েছেন তাই নয়, তাকে দেখা যায় যে তিনি এই দলটির সঙ্গে বিভিন্ন দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে কূটনীতিকদের নানা আলোচনায় একরকমের প্রধান মুখ বা প্রধান ব্যক্তি হয়ে উঠছেন। তখন এ আলোচনা, এ সন্দেহ আরো দানা বাঁধতে শুরু করে যে তরুণদের কাছে যে ধরনের একটা রাজনীতি প্রত্যাশা করা হচ্ছে, সম্ভবত তাসনিম জারাকে সেই রাজনীতির একরকমের পোস্টার বয় বা পোস্টার চাইল্ড বলে না, মানে সেই রাজনীতির প্রধান মুখ করে বা একটা আদর্শ মুখ হিসেবে উপস্থাপন করতেই তাকে বিদেশ থেকে কোনো পক্ষ বিশেষ প্রতিশ্রুতি দিয়ে উড়িয়ে এনেছে কিংবা সেই নিশ্চয়তা পেয়েই তিনি বাংলাদেশে হঠাৎ করেই, মানে রাজনীতির সম্পর্কে একেবারে আগ্রহীহীন, সম্পৃক্ততাহীন এমন একজন চিকিৎসক তিনি হঠাৎ উড়ে এসে জাতীয় নাগরিক পার্টির শীর্ষস্থানীয় পদে বসে গেছেন। ডাক্তার তাসনিম জারার এখন পর্যন্ত আপনি বা আমি কি তার রাজনৈতিক অবস্থান সম্পর্কে তেমন কিছু জানি? দেখেন, জাতীয় নাগরিক পার্টি এই যে বলে তারা ডানপন্থার রাজনীতিও করবে না, বামপন্থার রাজনীতিও করবে না, মধ্যপন্থার রাজনীতি করবে, সেই রাজনীতিটা কেমন? সেই রাজনীতি কি নারীর পোশাক নিয়ে মব সৃষ্টির বিপক্ষে? সেই রাজনীতি কি নারীর জন্য রাজনীতিতে, সংস্কৃতিতে, সমাজে, পরিবারে সমান অধিকারের পক্ষে? নাকি জামায়াতে ইসলামী যেমনটা বলছে এখন তারা যখন রাজনীতির শীর্ষ স্থানে, রাজনীতির একেবারে সম্মুখ ভাগে এসে উপস্থিত হয়েছে, তখন যেমন বলছে যে নারীর অধিকার বা নারীর জন্য ন্যায্য অধিকার নিশ্চিত করার জন্যই নারীর বাইরে কাজের কর্মঘণ্টা কমিয়ে আনা দরকার এবং সেই কর্মঘণ্টাটা ক্ষতিপূরণ রাষ্ট্রকে দেওয়ার একটা ব্যবস্থা করা দরকার, কারণ নারীর মূল দায়িত্ব এবং কাজ হচ্ছে ঘরে বা পরিবারে। এখন তাসনিম জারা যখন ঢাকা 9 আসন থেকে এনসিপির প্রার্থী হবেন এবং সে কারণে প্রচারণার জন্য তার যথেষ্ট অর্থবল যেহেতু নাই, তিনি
ক্রাউড ফান্ডিং এর সিদ্ধান্ত নিলেন, তখন তিনি এই ক্রাউড ফান্ডিং এর ঘোষণা মানে সকলকে বিকাশে বা তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার আহ্বান জানানো মাত্র 29 ঘন্টায় তাসনিম জারা 47 লক্ষের বেশি টাকা উঠিয়েছিলেন এই 23শে ডিসেম্বর তারিখে। তার মানে তাসনিম জারা প্রকৃতপক্ষেই একটা প্রত্যাশা এবং পরিচিতির কেন্দ্রে চলে এসেছিলেন। কিন্তু এখন তাসনিম জারাকে এনসিপি ছাড়তে হলো নাকি এনসিপি তাসনিম জারাকে ছেড়ে দিল, সেই বিষয়টা বোঝা কিন্তু খুব জরুরি। দেখেন, এনসিপির সঙ্গে যে জামায়াতে ইসলামীর একটা নির্বাচনী সমঝোতা হতে যাচ্ছে, এটা ঘোষণা আসা এখন সময়ের ব্যাপার মাত্র। সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করছে যে নাহিদ ইসলাম, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক, মূল নেতা আক্তার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, নাসির উদ্দিন পাটোয়ারি, এই শীর্ষ বা মূল 5 নেতাই এনসিপি জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করে নির্বাচন করুক এই বিষয়ে তারা একমত। প্রধান কারণ হচ্ছে জামায়াতে ইসলামী সঙ্গে তারা থাকলে জামায়াতে ইসলামী যেমন মনে করে যে জুলাই আগস্ট অভ্যুত্থানে যে অংশ নিয়েছে যে তরুণেরা এবং পরবর্তী 15 মাসে যে তরুণেরা রাজপথে সক্রিয় আছেন বিভিন্ন আন্দোলনের জন্য, সেই তরুণদেরকে যে সকল বিচারের ঊর্ধ্বে রাখতে হবে, সেটার একটা স্বীকৃতি যেমন জুলাই সনদ থেকে নিয়ে আসার প্রত্যাশা করে জামায়াতে ইসলামী, ঠিক তেমনি প্রত্যাশা করে এই জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দ। তাদের একটা মূল ভয়ের জায়গা হচ্ছে যে এমনকি বিএনপিও যদি নির্বাচিত হয়ে আসে, তাহলে বিএনপি যেহেতু জুলাই সনদটা সেভাবে স্বীকার করতে চাইছে না, সংস্কারগুলো স্বীকার করতে চাইছে না, গণভোটকে ততটা গুরুত্ব দিচ্ছে না, বিএনপি নির্বাচিত হয়ে এলেও তারা একরকমের বিপদগ্রস্ত হবেন এবং তাদেরকে কোণঠাসা করে বিএনপি আসলে একরকমের বিচারের মুখোমুখি করতে পারে বিভিন্ন ফৌজদারি অভিযোগে। এই ভয়টা থেকে জুলাই আগস্ট আন্দোলনের নেতৃস্থানীয় এই নেতারা এখন যে কোনোভাবে একটা রাজনৈতিক শক্তির সঙ্গে দাঁড়াতে চাইছে। এই যে জুলাই আগস্ট আন্দোলনের সময় এবং তার পরবর্তী সময়ে নেতা কর্মীরা বিভিন্ন ঘটনায় জড়িত থাকার দায়ে শেষ পর্যন্ত ফৌজদারি অভিযোগের দায়ে পড়বেন কিনা, এই ভয়টা কিন্তু জামায়াতে ইসলামীরও আছে। জামায়াতে ইসলামীও সে কারণে জাতীয় নাগরিক পার্টিকে এখন দলে নিতে প্রস্তুত একদিকে, সে কারণে অন্যদিকে জুলাই আগস্ট আন্দোলনের যে মূল চালিকা শক্তি তারা ছিল, যেটা তারা বলে আসছিল এতদিন ধরে, কিন্তু জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের অস্বীকারের মুখে তারা সম্পূর্ণ স্বীকৃতি পাচ্ছিল না, সেই স্বীকৃতিটুকু আদায় করে নিতেও জামায়াতে ইসলামী দেখছে যে জাতীয় নাগরিক পার্টির তরুণ নেতাদের নেওয়া যেতেই পারে। কাজেই এই জোট হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। আর বিএনপি এই তরুণদেরকে দলে নিয়ে এদেরকে রাজনীতিতে একটা দীর্ঘ সময় স্থায়ী করতে একেবারেই আগ্রহী নয়। এই অবস্থায় এখন জামাত এবং এনসিপির যে জোট হতে যাচ্ছে, পত্রিকায় খবর আসছিল বটে যে নারী নেত্রীদের সেক্ষেত্রে আপত্তি আছে। তাসনিম জারা ছাড়া সামান্তা শারমিন গুরুত্বপূর্ণ নেত্রী জাতীয় নাগরিক পার্টির, কিন্তু তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন না বা তিনি মনোনয়ন পান নাই কিন্তু জাতীয় নাগরিক পার্টি থেকে। তাসনুভা জাবিন আরেকজন ডাক্তার, জাতীয় নাগরিক পার্টির টক শোতে পরিচিত নেত্রী, তিনিও ঢাকা 17 আসন থেকে নির্বাচন করবেন বলছেন এবং তিনিও ক্রাউড ফান্ডিং করেছেন। এই তাসনুভা জাবিন, সামান্তা শারমিন, তাসনিম জারারা মিলে এক ছবি তুলে 26শে ডিসেম্বর এমন একটা স্ট্যাটাস দেন যে ডিল ডান। তাতে অনেকেই তখনই বলতে শুরু করেন যে আসলে নারী নেত্রীরা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা জামাতের সঙ্গে এনসিপির জোট হলে আর এনসিপির সঙ্গে থাকবেন না। কিন্তু আসলে আপত্তিটা এসেছে জামায়াতে ইসলামীর কাছ থেকে। জামায়াতে ইসলামী তার রাজনৈতিক আদর্শ এবং ধর্মীয় আদর্শ মোতাবেক সরাসরি নির্বাচনে কোনো নারী প্রার্থীকে মনোনয়ন দেয় না। দলটি এবার এ বিষয়ে আলোচনাও করেছিল দলের বিভিন্ন ফোরামে যে নারী নেত্রীদেরকে কিছু মনোনয়ন দেওয়া যায় কিনা, কারণ এই বিষয়টা নিয়ে না হলে নানা রকম সমালোচনা হয়, যে সমালোচনার মুখে এমনকি জামায়াত সংখ্যালঘু প্রার্থীদেরকেও এবার মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত জামায়াত সহ জামায়াতের সঙ্গে যে 8 দলের একটা সমঝোতা হতে যাচ্ছে বলে এতদিন খবর ছিল, সেই ইসলামপন্থী দলগুলো প্রত্যেকেই এই সিদ্ধান্তে পৌঁছয় যে এ দফায়ও তারা কোনো নারীকে
সরাসরি নির্বাচনে মনোনয়ন দিতে পারে না ইসলামিক আদর্শ, ধর্মীয় আদর্শ এবং রাজনৈতিক আদর্শ তাদের মাথায় রেখে। কারণ সরাসরি নির্বাচনে মনোনয়ন পেলে একজন নারী প্রার্থীকে যেভাবে জনসংযোগ করতে হবে, যেভাবে প্রকাশ্যে চলাফেরা করতে হবে, কথা বলতে হবে, বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ স্থাপন করতে হবে, সেটা কোনোভাবেই জামায়াতে ইসলামীর আদর্শের সঙ্গে যায় না। কাজেই তাসনিম যারা এনসিপি জামায়াতের সঙ্গে যোগ দিচ্ছে বলে এখন এনসিপি ছেড়ে বলছেন স্বতন্ত্র নির্বাচন করবেন, সেটা মনে হলেও আসলে এনসিপি জামায়াতে ইসলামীর সঙ্গে যোগ দেওয়া মানে শেষ পর্যন্ত তাসনিম জারার এনসিপির হয়ে নির্বাচন করবার কোনো সুযোগ ছিল না, কিংবা নির্বাচন করলেও জামায়াতে ইসলামী সেই আসনে ছাড় দিত সেটা ভাববার কোনো কারণ ছিল না। কারণ জামায়াতে ইসলামীর নারী নেত্রীদের মধ্যে তাহলে এক ধরনের অসন্তোষ তৈরি হতো যে জামাত তার আদর্শ থেকে সরে গিয়ে যখন তাসনিম জারার মতো নারী প্রার্থীকে সমর্থন দিতে পারছেন, তখন কি করে জামায়াতে ইসলামীর রাজনীতির জন্য দীর্ঘ সময় ধরে ত্যাগ স্বীকার করে আসা নারীরা কেন সে সুযোগ পাচ্ছেন না? এই রকম একটা বিব্রতকর বা অস্বস্তিকর পরিস্থিতি জামায়াতে ইসলামী তৈরি করতে রাজি হচ্ছিল না। সে কারণে এনসিপি আর জামায়াতে ইসলামীর মধ্যে যে সমঝোতার আলোচনাটা, সেখানেও আসলে এই নারী নেত্রীরা একটা পথের কাঁটা হয়েছিলেন। এখন ডাক্তার তাসনুভা জাবিন, যিনি কিনা জাতীয় নাগরিক পার্টি থেকে ঢাকা 17 আসনে মনোনয়ন পেয়েছেন, কিংবা দিলশানা পারুল, যিনি সিরাজগঞ্জ 3 আসন থেকে জাতীয় নাগরিক পার্টির মনোনয়ন পেয়েছেন, তারা জাতীয় নাগরিক পার্টি থেকে এই অবস্থায় পদত্যাগ করে এরকম করে স্বতন্ত্র হিসেবে নির্বাচনে লড়ার ঘোষণা দেন কিনা ডাক্তার তাসনিম জারার মতো, নাকি তাদেরকে শেষ পর্যন্ত জামায়াতে ইসলামী সমর্থন দেয়, যেটা প্রায় অসম্ভব একটা বিষয়, সেটা দেখবার জন্য অপেক্ষা নিশ্চয়ই করতে পারেন। তবে জাতীয় নাগরিক পার্টি যেমন নতুন ধারার রাজনীতি সৃষ্টি করার যে একটা প্রতিশ্রুতি দিয়ে এসেছিল, সেই প্রতিশ্রুতি থেকে তাদেরকে এখন তাদের ভীষণ জীবন বাঁচানোর প্র্যাকটিক্যাল রিজন, বাস্তবিক অর্থে যে প্রয়োজন, সেটা মাথায় রেখে সরে আসতে হচ্ছে, তেমনি তাদের সম্ভবত এই নারী সহকর্মীদের দিকে ফিরে তাকানোর সময় হবে না। এখন জীবনের নিরাপত্তার কথা যেমন এখন জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ ভাবছেন, তেমনি জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ প্রকৃত অর্থেই নির্বাচনের পরে যাতে কোনো মামলা মোকদ্দমার ফেরে পড়তে না হয় সে বিষয়টিও মাথায় রাখছেন। তাসনিম জারার ঢাকা 9 আসনে নির্বাচন করলে তাকে বিএনপি সমর্থন দিতে পারে, সে বিষয়ে জোর আলোচনা ছিল। কারণ বিএনপি যখন নভেম্বরের শুরুতে মনোনয়ন ঘোষণা করেছিল, তখন তারা ঢাকা 9 আসনটা খালি রেখেছিল। বিএনপি এরই মধ্যে ঢাকা 9 আসনে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদকে মনোনয়ন দিয়েছে। গতকালকেও বিএনপি বেশ কিছু আসনে মনোনয়ন বদল করেছে। তাসনিম জারা কি সত্যি স্বতন্ত্র লড়াই করবেন, নাকি তাকে তার যে অনুরাগী এবং তার যে সমর্থকরা ছিলেন মার্কিন দূতাবাস থেকে শুরু করে বিদেশের বিভিন্ন দূতাবাসে, তারা তাকে অন্য কোনো বড় দলের সমর্থন এনে দিতে পারে, সেজন্যেও অপেক্ষা করা যেতে পারে। ক্রাউড ফান্ডিংয়ে যে টাকা উঠিয়েছেন তাসনিম জারা, সেটা ফেরত দেওয়ার ঘোষণাও তিনি এরই মধ্যে সংবাদ মাধ্যমকে দিয়েছেন। তাসনিম জারা কি পারবেন সত্যি একা লড়াই করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা 9 আসনে জয় নিয়ে আসতে? তাসনিম জারা আপাতত যে নতুন ধারার সংস্কৃতির রাজনীতি প্রতিষ্ঠা করতে বা রাজনীতির সূচনা করতে বাংলাদেশে ব্যর্থ হয়েছেন, তা বোধহয় বলাই যেতে পারে। তবে গত প্রায় 12 মাস ধরে তাসনিম জারাকে রাজনীতির কেন্দ্রে দেখেও যারা প্রত্যাশা করছিলেন, যিনি কখনো মবের বিপক্ষে বলেন নাই, যিনি কখনো বাংলাদেশের নারীর নিরাপদ জীবনযাত্রার পক্ষে প্রকাশ্যে কোনো মত প্রকাশ করেন নাই, এমন একজন নারী নেত্রী সত্যি বাংলাদেশের রাজনীতি বদলে দিতে পারতেন কিনা, সে প্রশ্ন হয়তো আমরা আরো আগেই করতে পারতাম।